So next, the structure of DNA. So এখানে আমি আগে থেকে বলে রাখছি the structure of DNA that will take less time. ঠিক আছে? So last class আমরা শিখছিলাম chemical analysis or chemical structure of DNA. So এখানে আমরা শিখব যে DNA total structureটা কি? This structure of DNA actually it was given by Watson and Crick. So it was given by Watson and Crick. ঠিক আছে? Watson and Crick for the first time given the structure of the DNA under this study. ঠিক আছে? So এরা স্টাডি করছিল যে X-ray crystallographic studies. So they have done the X-ray crystallographic studies. So X-ray crystallography একটা procedure, ঠিক আছে? So সেখানে X-ray দিয়ে তোমার স্ট্রাকচারটা বোঝা যায় যে স্ট্রাকচারটা কি হতে পারে, ঠিক আছে? সেগুলো দিয়ে বোঝা যায়। So that is not our point. আমাদের পয়েন্ট হলো it was given by Watson and Crick for the first time. সেটার জন্য তারা নোবেল পুরস্কার বা নোবেল প্রাইজ পাইছিল, ঠিক আছে? So এখানে আমরা দেখব what was the structure given by Watson and Crick. This is the structure. এটা পরে আসতেছে, এটা এই স্ট্রাকচারটা পরে আসবে একটু, ঠিক আছে? এটা অন্য একটা জিনিস বুঝাবো আমি। সো এখানে স্ট্রাকচার অফ দ্য ডিএনএ যদি আমরা দেখি, ডিএনএ ইজ ডাবল হেলিক্যাল। ডাবল হেলিক্স মানে হেলিক্যাল পাথওয়ে। হেলিক্যাল পাথওয়ে মানে টুইসিং। সো তোমরা হয়তো অনেকজনের বাড়িতে দেখছো যে সিঁড়ি এরকম করে রাউন্ড এরকম ভাবে হয়ে আসে, দেখছো আশা করি সিঁড়ি। তো সেই সিঁড়ির মতন দেখতে জিনিসটা, ঠিক আছে? সো সিঁড়ির প্রত্যেকটা স্ট্যাক হবে তোমার এগুলা হাইড্রোজেন বন্ডিং। এনিওয়ে, সো এইখানে যে মাঝখানে যেগুলো দাগ দেখা যাচ্ছে, সো দিস আর দ্য হাইড্রোজেন বন্ডস, ঠিক আছে? এখানে আরেকটা বন্ড কাজ করে যেটাকে বলা হয় ফসফো ডাইএস্টার bond. So two types of bonds are present. One is the hydrogen bond, ঠিক আছে? যেটা দুইটা কি করে হাইড্রোজেনাস বেসিসের মাঝখানে বন্ড করে। আরেকটা হলো তোমার ফসফোডাইএস্টার বন্ড, যেটা মেইনলি কি তৈরি করে? দিস প্রোডিউসেস দ্য ব্যাকবোন। ওকে, সো দিস প্রোডিউসেস দ্য ব্যাকবোন। সেটা আমি এখানেও দেখাবো, এখানে আগে দেখাই। সো আমি একটু আগে বলছিলাম যে পিউরিন তোমার পাইরিমিডিনের সাথে বন্ড করে। কি বন্ড? হাইড্রোজেন বন্ড। সো অ্যাডিনাইন যদি হয় সেটা বন্ড করবে উইথ থাইমিন উইথ টু হাইড্রোজেন বন্ডস। রিমেম্বার দিস। যদি সাইটোসিন বা গুয়ানাইন যদি হয়, ও বন্ড করবে উইথ সাইটোসিন। গুয়ানাইন যদি হয়, ও সাইটোসিনের সাথে বাইন্ড করবে। কয়টা থাকবে তখন? তিনটা হাইড্রোজেন বন্ড। সো দিস ইজ মোর স্ট্রঙ্গার। GC বন্ড ইজ মোর স্ট্রঙ্গার, কেন কি এখানে তিনটা হাইড্রোজেন বন্ড, এখানে আছে তোমার দুইটা হাইড্রোজেন বন্ড। দিস ইজ মোর উইকার, ঠিক আছে? দিস বন্ড। এনিওয়ে, সেটার ইম্প্যাক্ট আমরা পরে দেখব, এখন তোমাদেরকে দরকার নেই যে উইক হলে কি হবে বা স্ট্রং হলে কি হবে, সেটা তোমাদের এখন দরকার নেই, সেটা হায়ার। কিন্তু তোমাকে এই জিনিসটা জানতে হবে যে অ্যাডিনাইন binds with thymine with 2 hydrogen bond, guanine binds with cytosine with 3 hydrogen bonds. আর এই যে জিনিসটা, এই সিনারিওটা এখানেই হয়। সাপোজ এখানে A যদি থাকবে, এখানে উল্টা পাশে থাকবে T। যদি এখানে G থাকে, এখানে থাকবে C। যদি C থাকে G, A থাকবে T, তারপর T থাকলে A। এরকম ভাবে তোমার জিনিসটা কয়টা থাকবে? টোটাল 10 পার হেলিক্যাল টার্ন। যতগুলো হেলিক্যাল টার্ন নেয়, পার হেলিক্যাল টার্ন দেয়ার আর 10 বন্ডিং, 10টা বন্ডিং হবে, ঠিক আছে? সো এখানে ভিগারাসে তুমি যখন খাতা করে তুলবা, এই জিনিসটা কিন্তু তোমাকে মাপতে লাগবে। 10টার বেশি তুমি এখানে দাগ দিতে পারবে না। দেয়ার আর 10 বন্ডিং এরকম।
ঠিক আছে, এখন কথা হলো যে এটা গেল তোমার হাইড্রোজেন বন্ডস, এখানে ফসফোডাইএস্টার বন্ড কোনটা? ফর এক্সাম্পল এখানে যদি এ থাকে, নিচে যদি জি থাকে, এই যে এ আর জির মাঝখানে এই যে ব্ল্যাক ডটটা আমি দিছি, এখানে গ্রিনটা আমি দিছি, দিস ইজ দ্য ফসফোডাইএস্টার ব্যাকবন। ঠিক আছে, এইখানে যে এ এন্ড জি বা জি এন্ড সি এদের মাঝখানে যেটা বন্ডিং করছে, বা এ এন্ড টি এদের মাঝখানে যেটা বন্ডিং আছে এ এন্ড টি, এটা হলো তোমার ফসফোডাইএস্টার বন্ড। সো তোমরা বলতেই পারবা যে এইভাবে তোমার কি করতেছে, টোটাল স্ট্র্যান্ডটা তৈরি করতেছে। সো স্ট্র্যান্ড প্রোডাকশন মানে কি? ব্যাকবোন প্রোডাকশন। ঠিক আছে, এই টোটাল স্ট্র্যান্ড বা টোটাল স্ট্রাকচারটা ওরা তৈরি করতেছে। সো দিস ইজ দ্য ফসফোডাইএস্টার বন্ড। সো দুই ধরনের বন্ড থাকবে, একটা থাকবে হাইড্রোজেন বন্ড বিটুইন পিউরিন এন্ড পাইরিমিডাইন, আর একটা থাকবে ফসফোডাইএস্টার বন্ড দ্যাট প্রোডিউসেস দ্য ব্যাকবোন। ওকে, সো এটা গেল তোমার স্ট্রাকচার। এখন আমরা এদিকে আসি, যেমন আমি ফার্স্ট ইয়ারে পড়াইছিলাম যে যেই জায়গাটা ভিতর দিকে বেশি ঢুকানো থাকে সেটাকে বলা হয় মেজর গ্রুভ, যেটা কম ঢুকানো থাকে সেটাকে বলা হয় মাইনর গ্রুভ। এই ব্যাপারগুলো রয়ে আছে। ঠিক আছে, নেক্সট এই যে পার হেলিক্যাল টার্ন, এই যে হেলিক্যাল টার্নগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা একটা টার্ন, এটা একটা টার্ন, এটা একটা টার্ন, এই দুইটার মাঝখানে ডিসটেন্স কতটুকু? এই দুইটার মাঝখানে ডিসটেন্স হলো 3.4 অ্যাংস্ট্রম or 34 অ্যাংস্ট্রম or 3.4 ন্যানোমিটার। তোমার কয়টা আছে? টোটাল 10টা। তার মানে কি দুইটা পাশাপাশি অ্যাডজেসেন্ট ডিসটেন্স কত? দ্যাট ইজ 3.4 অ্যাংস্ট্রম or 0.4 ন্যানোমিটার। ঠিক আছে, সো দিস ইজ দ্য ডিসটেন্স। কি বললাম আমি? এইখানে পার হেলিক্যাল টার্ন, দিস ইজ ওয়ান হেলিক্যাল টার্ন, দিস ইজ অ্যানাদার হেলিক্যাল টার্ন, এই দুইটা হেলিক্যাল টার্নের মাঝখানে তোমার ডিসটেন্স হলো 34 অ্যাংস্ট্রম or 3.4 ন্যানোমিটার। ঠিক আছে, তাহলে ভিতরে যেহেতু 10টা আছে নিউক্লিওটাইড, সো নিউক্লিওটাইড বন্ডিং যদি 10টা হয়, তার মানে দুইটা অ্যাডজেসেন্ট নিউক্লিওটাইড, সাপোজ এ এন্ড টি বা সি এন্ড জি, সি এন্ড জি, সি আর এ, এদের মাঝখানে তোমার ডিসটেন্স কত হবে? এদের মাঝখানে ডিসটেন্স হবে 3.4 অ্যাংস্ট্রম or 0.34 ন্যানোমিটার। ঠিক আছে, সো দিস ইজ দ্য স্ট্রাকচার। ওকে, নেক্সট এখানে একটা ব্যাপার কি, এখানে যদি একটা স্ট্র্যান্ডে তোমার সাপোজ এখানে ব্ল্যাক দিছি, ব্ল্যাক স্ট্র্যান্ডে যদি 5 প্রাইম থেকে 3 প্রাইম যায়, তাহলে গ্রিন স্ট্র্যান্ডে হবে 3 প্রাইম থেকে 5 প্রাইম বা 5 প্রাইম থেকে 3 প্রাইম, জাস্ট অপোজিট। সো দিস প্রাইমিং ইজ ভেরি নেসেসারি। তোমরা যখন ফার্দার যখন স্টাডি করবা, যে ডিএনএ রেপ্লিকেশন আমি পড়াবো, ট্রান্সক্রিপশন আমি পড়াবো, ট্রান্সলেশন আমি পড়াবো, বা প্রোটিন সিনথেসিস যেটাকে বলে, সেটা যখন আমি পড়াবো তোমরা দেখতে পারবা দিস প্রাইমিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই প্রাইমিংটা দিয়ে তোমরা অনেক কিছু বলতে পারবা। প্রাইমিং দিয়ে তুমি রেপ্লিকেশন কিভাবে স্টার্ট হবে সেটাও তুমি বলতে পারবা। ঠিক আছে, কোন জায়গা থেকে স্টার্ট হবে সেটাও তুমি বলতে পারবা, মানে অনেক ফ্যাক্টরসের উপর ডিপেন্ডেন্ট। সো দিস 5 প্রাইম টু 3 প্রাইম এন্ড 3 প্রাইম টু 5 প্রাইম ব্যাপারটা। সো এখানে 5 প্রাইম টু 3 প্রাইম বোঝার জন্য সো সাইডের পিকচারটা আমি নিছি 5 প্রাইম টু 3 প্রাইম বোঝার জন্য। সো হোয়াট ইজ প্রাইমিং? প্রাইমিং কি তোমাকে সেটা জানতে হবে। সাপোজ এতটুকু স্ট্রাকচার এক্সটেনশন করছি, একটু স্ট্রাকচার এক্সটেন্ড করছি, সো এক্সটেন্ড করার পর আমি সেটা দেখি যে এখানে টোটাল স্ট্রাকচার, যেটাকে বলা হয় মলিকুলার স্ট্রাকচার, আমরা ডিটেইলস আমরা দেখব কোন কোন মলিকুলস বা কোন কোন অ্যাটমস এখানে যুক্ত আছে বা কোন কোন বন্ডস আছে সেগুলো আমরা দেখব। সো এখানে দেখো A binds with T, A binds with T, there are two hydrogen bonds, দুইটা হাইড্রোজেন বন্ড আছে। ঠিক আছে, A আবার কি করছে, তোমার একটা সুগার মলিকুলের সাথে বাইন্ড, আমি একটু আগে বলছিলাম সুগার মলিকুল থাকবে আর ফসফোডাইএস্টার বন্ড থাকবে, ফসফরিক অ্যাসিড থাকবে। সো দিস ইজ দ্য ফসফরিক অ্যাসিড, দিস ইজ দ্য সুগার মলিকুল এন্ড দিস ইজ দ্য নাইট্রোজেনাস বেস। ঠিক আছে, সো এখানে দেখো, এখানে তোমরা যখন কেমিস্ট্রিতে
অর্গানিক মলিকুলসের নেমিং শিখবা, আইইউপিএসসি নেমিং, তখন তোমরা দেখতে পারবা যে নাম্বারিং প্রত্যেকটা মলিকুলসের যে তুমি যে কার্বন নাম্বারিং যে করবা, তুমি কোন জায়গা থেকে স্টার্ট করবা, ঠিক আছে? কার্বন নাম্বারিংটা তুমি কোথা থেকে স্টার্ট করবা, সেটা একটা প্রসিডিউর আছে। সো রিমেম্বার, ফাংশনাল গ্রুপ যেখানে থাকে সেখান থেকে তোমার নাম্বারিং স্টার্ট হয়। সো এখানে ফাংশনাল গ্রুপ হলো A, দ্যাট ইজ আইডি9। সো নাম্বারিং কোথা থেকে স্টার্ট হবে? এখান থেকে। So this is the carbon number 1, this is the carbon number 2, this is the carbon number 3, 4 and 5, fifth carbon। ঠিক আছে? সো আমি আবার রিপিট করি, আইইউপিএসসি নেমিং যখন করা হয় তখন যেখানে তোমার ফাংশনাল গ্রুপটা থাকবে, হিয়ার দ্য ফাংশনাল গ্রুপ ইজ অ্যাডিনাইন, যেখানে ফাংশনাল গ্রুপ থাকবে সেই ফাংশনাল গ্রুপের ওখান থেকে কার্বন নাম্বারিং শুরু হবে। সো সেটা তোমরা অর্গানিক কেমিস্ট্রিতে পাবা। সো এখানে অ্যাডিনাইন যেহেতু আছে সেখানে কার্বন নাম্বারিং করতে শুরু হবে ফ্রম দিস কার্বন, দিস ইজ দ্য কার্বন নাম্বার 1, দেন 2, দেন 3, দেন 4 এন্ড 5, যেহেতু এখানে CH2 আছে, কার্বন নাম্বার 5। সো নেক্সট অপোজিটে চলে যাও থাইমিনে। সো এখানে কার্বন নাম্বারিং কোথা থেকে শুরু হবে? ফ্রম দিস সাইড, যেহেতু এখানে T আছে, থাইমিন আছে, দ্যাট ইজ কার্বন নাম্বার 1, 2, 3, 4, এখানে আরেকটা CH2 থাকবে, সেটা আমি দেখি, সেটা নট সো ইম্পর্টেন্ট নাও। সো এখানে কার্বন নাম্বার 1, 2, 3, ক্লিয়ার? এদিকে আসো নিচেরটাতে, এখানে তোমার কার্বন নাম্বার কোথা থেকে শুরু হবে? ফ্রম দিস CN, 1, 2, 3, 4 and 5, আর এখানে কার্বন নাম্বার কোথা থেকে শুরু হবে? ফ্রম দিস 1, 2, 3, 4, 5, ঠিক আছে? সো এখানে কার্বন নাম্বারিং যদি ভালো মতন দেখো, ফিফথ কার্বন, দ্যাট ইজ আ CH2, fifth carbon is bound to phosphoric acid, and this phosphoric acid phosphorus is bound to third carbon, ঠিক আছে? সো এই জন্য এটাকে বলা হয় 5 prime to 3 prime, clear? So let me repeat, কি বললাম? fifth carbon, that is a CH2, is bound to phosphoric acid, এই যে এখানে দেখো phosphoric acid এর P এর সাথে বাউন্ড হয়ে আছে, তার সাথে বাউন্ড কত নাম্বার কার্বন? that is the 3, third number, 1, 2, 3, so that is why it is known as 5 prime, যেহেতু এটা 5, আর এখানে কার্বন নাম্বার 3, সেজন্য 3 prime, ঠিক আছে? এরকম ভাবে থাকে। অপোজিটে চলে যাও, 1, 2, 3, this third carbon is bound to phosphoric acid, যেটা P, সেটার সাথে আবার কত নাম্বার কার্বন? 1, 2, 3, 4, 5, ফিফথ কার্বন CH2, তার মানে কি 3 to 5, সেরকম ভাবে বন্ডিংটা হয়ে আছে। সো ওয়ান সাইড হবে 5 প্রাইম টু 3 প্রাইম, আরেক সাইড হবে 3 প্রাইম টু 5 প্রাইম। সেজন্য এই জিনিসটা আমি একটা স্ট্র্যান্ডে লিখছি কি 5 প্রাইম টু 3 প্রাইম, আর একটা স্ট্র্যান্ডে লিখছি 3 প্রাইম টু 5 প্রাইম। সরি। সো দিস ইজ দ্য থিং, ঠিক আছে? এইভাবে তোমাকে প্রাইমিংটা জানতে লাগবে, প্রাইমিং কি। সো প্রাইমিং জানার পরে তুমি ফার্দার কিছু রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশনের ডিটেইলসে পড়তে পারো, কেন এখানে প্রাইমিং দিয়ে অনেক কিছু বলা হবে, ঠিক আছে? সো দ্যাট ইজ ওয়াই দিস ইজ ইম্পর্টেন্স। সো এখানে তোমাকে স্ট্রাকচার অফ ডিএনএ তোমাকে জানতে হবে। স্ট্রাকচার অফ ডিএনএটা কি, তোমাদেরকে কোশ্চেন জিজ্ঞেস হবে, 4 to 5 মার্কসের একটা কোশ্চেন আসবে যে ডেসক্রাইব দ্য স্ট্রাকচার অফ দি ডিএনএ দিতে পারে। তার সঙ্গে এটা তোমাদেরকে দিবে না, কিন্তু ফর আন্ডারস্ট্যান্ডিং ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ প্রাইমিং। প্রাইমিংটা কি, 5 প্রাইম টু 3 প্রাইম কোন দিকে যায়, 3 প্রাইম টু 5 প্রাইম কেন বলা হয়, সো এটার ডিটেইলস তোমাদেরকে জানতে হবে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য স্ট্রাকচার অফ ডিএনএ। নেক্সট আমরা যেটা জানবো দ্যাট ইজ দ্য চারগভস রুল, যেটা আমরা ফার্স্ট ইয়ারে পড়ে আসছি। এখানে জাস্ট জিনিসগুলোকে রিকল করা।